তো আজকে আমরা পড়বো হচ্ছে আমাদের শেষ চ্যাপ্টার প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি আসলে একদিনে আসেনি। প্রবাবিলিটি তোমার অনেক দিনে আর কি এটা আস্তে আস্তে একটু একটু করে ইমপ্রুভ হয়ে আজকের আমাদের এই প্রবাবিলিটি আর কি তৈরি হয়েছে। এর প্রথম সূচনাটা ছিল হচ্ছে তোমার কি বলে যে এটা সম্পর্কে জাস্ট সামান্য কিছু ধারণা দিয়েছিল হচ্ছে গ্যালিলিও। এরপরে বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন বিজ্ঞানীর হাত ধরে এই জিনিসটা আসলে আজকের প্রবাবিলিটি তৈরি হয়েছে। তোমার আগে মানে এই জিনিসটা যে প্রবাবিলিটি এইটাই মানুষের ধারণা ছিল না। এর মেইন ডেভেলপটা শুরু হয় বিজ্ঞানী দুইজনের নাম আমার মনে নাই, কিন্তু তাদের থিমটা এরকম ছিল যে তারা জুয়া খেলতো খুব। তো জুয়া খেলার কারণে তারা ওই একজন আরেকজনকে যে ট্রিক্স গুলো এই ট্রিক্স গুলো শেয়ার করতো, তার জন্য চিঠি আদান প্রদান করতো। এই যে চিঠি আদান প্রদান করতো এইটাই মোটামুটি ধরা যায় যে প্রবাবিলিটির লিখিত কোনো দলিল। ঠিক আছে। তো সেটা থেকে আস্তে আস্তে তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা সেটাকে অ্যানালাইসিস করছে, রিসার্চ করছে, করে করে ডেভেলপ করে আজকের এই প্রবাবিলিটি। এবং এইটার এখন বর্তমান বিশ্বে খুব ডিমান্ড, খুব চাহিদা। ঠিক আছে। প্রবাবিলিটি এমন কোনো সেক্টর নাই যে যেখানে প্রবাবিলিটি লাগে না। তোমার গণিত তো আছেই, সাথে ব্যবসায়িক থেকে শুরু করে আমাদের বাস্তব জীবনে বিভিন্ন প্রকার কাজে, সকল প্রকার কাজে আমরা প্রবাবিলিটির ব্যবহারটা করে থাকি। তো যাই হোক, অত ডিটেইলস আর যাওয়া লাগতেছে না, মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখলাম প্রবাবিলিটির ইতিহাসটা সম্পর্কে। আর ইচ্ছা থাকলে গুগল করে নিও, গুগলে ইন ডিটেইলস পেয়ে যাবে। তো এরপর প্রবাবিলিটির ম্যাথ গুলো আসলে কিভাবে করতে হয় বা কিভাবে আসলে জিনিসটা কি, তোমাদের অ্যাডভান্স লেভেলের প্রবাবিলিটি নিয়ে কিচ্ছু আলোচনা করা নেই। একদমই জাস্ট সামান্য প্রবাবিলিটির একটা সূত্র দিয়েই তোমাদের সব অঙ্ক আলোচনা করা আছে, এবং জাস্ট বেসিক জিনিসটা জিনিসটা তোমাদেরকে বলা হয়েছে। সুতরাং এখানে প্রবাবিলিটি যে অ্যাডভান্স প্রয়োগ বা প্রবাবিলিটি মানে মেইন প্রয়োগ ক্ষেত্রটা সেগুলো নিয়ে কিছুই ধারণা পাবা না। সুতরাং হয়তো ভাবতে পারো যে এটা আর কি জিনিস, মানে আমি আর কি শিখলাম। আসলে প্রবাবিলিটির পরিসর এত ছোট না। এখানে সামান্য একটা সূত্র নিয়ে কয়েকটা অঙ্ক দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। তো আমরা একটু দেখি আসলে কি জিনিসটা। তো প্রবাবিলিটি হচ্ছে প্রথমে আমাদের দুইটা জিনিস খুব কাজে লাগবে তোমাদের এইখানে। সেটা হচ্ছে অনুকূল ঘটনা আর মোট ঘটনা। ঠিক আছে। দুইটা জিনিস আমাদের খুব কাজে লাগবে। এক নাম্বার হচ্ছে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা। আর দুই নম্বরে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে মোট ঘটনা, মোট ঘটনা। এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ইউজ করা হয়, তোমাদের বইতেও যেমন লেখা হয়েছে যে সম্ভাব্য ফলাফল, এই মোট ঘটনাটাকে বলা হচ্ছে সম্ভাব্য ফলাফল, এবং অনুকূল এটাকে বলা হচ্ছে অনুকূল ফলাফল, উক্ত ঘটনার অনুকূল ফলাফল। যাই হোক, ডাজেন্ট ম্যাটার, তোমাকে বুঝতে পারলে হচ্ছে। যে অনুকূল ঘটনাটা অ্যাকচুয়ালি কি সেটা আমি একটু বুঝাই। যে ধরো, একটা উদাহরণ দিয়ে বুঝাইলে খুব ভালো হবে। যে তুমি একটা কয়েনকে টস করলে। ঠিক আছে। তো সাধারণত কয়েনে দুইটা পিঠ থাকে, আমাদের দেশের সাথে মিলবে না, বাইরের দেশের সাথে। একটা অংশ হচ্ছে হেড আর একটা অংশ হচ্ছে টেল। তাহলে একটা কয়েন আমি যদি টস করি তাহলে আমার হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে, যে কোনো একটা কিছু পড়তে পারে। এই যে যে কোনো একটা যে পড়তে পারে, এটাকে বলা হয় অনুকূল ঘটনা। অর্থাৎ তুমি একটা জিনিসকে মানে একটা কয়েনকে তুমি টস করলে করলে সেখানে হেড অথবা টেল, একটা ছক্কাকে তুমি মানে ডাইস যেটা সেটাকে তুমি রোল করলে সেখানে এক দুই তিন চার যে কোনো জিনিস আসতে পারে। এই যে যে কোনো জিনিস একটা আসা, সেটাই হচ্ছে আমার হচ্ছে অনুকূল ঘটনা। আর মোট ঘটনাটা হচ্ছে ওইখানে মোট কতগুলো উপাদান আছে, এলিমেন্ট আছে। যেমন এইখানে আমার মোট উপাদান আছে হচ্ছে দুইটা, কারণ একটা কয়েনের দুইটা পিঠই থাকে, এর বেশি কিছু আর থাকে না। তাহলে এখানে মোট ঘটনা আছে দুইটা। আর অনুকূল ঘটনা এখানে আমি একবার টসের ক্ষেত্রে একের বেশি ঘটার আর কোনো কিছু সম্ভাবনা নেই, সেটা হোক হেড হোক টেল। এখন এটাকে সাধারণত আমরা যখন প্রবাবিলিটিতে প্রকাশ করি তখন আমাদেরকে এইভাবে দেখাইতে হয়। আমরা যখন শিখতাম সেট আকারে দেখানো যায়। যে আমি যদি ধরো এই কয়েনটাকে টস করি তাহলে আমি সাধারণত দুইটা উপাদান পাবো, একটা হেড অথবা একটা টেল। তো এটাকে যদি আমি সেট আকারে প্রকাশ করি, এইচ টি, আর এই সেটটার ধরো নাম দিলাম হচ্ছে আমি এস। ঠিক আছে। এস একটা নাম দিয়ে দিলাম, স্বাভাবিক যে কোনো নামই দেওয়া যায়। এখন এইচ এর ক্ষেত্রে আমার অনুকূল ঘটনা কি হবে? এই ধরো এন অফ
নাম্বার অফ এখানে একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমরা যদি এইচ ধরি তাহলে সেটা পাবো আমি 1। এন অফ টি যদি ধরি সেটাও আমি পাবো 1। আর এন অফ এস কি হবে? এখানে যেহেতু দুইটা এলিমেন্ট আছে সেহেতু আমার সেটা হবে 2। এটা সেটের কনসেপ্ট যে এইচ যদি আমার একটা সাবসেট হয় কারের তাহলে তার এলিমেন্ট হবে একটা, টি যদি আমার একটা সাবসেট হয় তাহলে তার এলিমেন্ট হবে একটা, আর এন অফ এস এর মোট এলিমেন্ট আছে দুইটা। তাহলে এখন আমরা প্রবাবিলিটির যে সূত্র সেটা হচ্ছে যে প্রবাবিলিটিকে আমরা যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা, দাঁড়াও অ্যাকসেপ্ট করে নি, একটা রিকোয়েস্ট আসছে। আচ্ছা, তো তাহলে আমরা পি দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমরা পাবো যে এন অফ এই সাবসেটের যে কোনো একটা, অর্থাৎ এইচ অথবা এন অফ টি, আর টোটাল যে আমার ঘটনা, মোট ঘটনা সেটা হচ্ছে এন অফ এইচ। ঠিক আছে, তাহলে উপরেরটা আমার যাবে হচ্ছে অনুকূল ঘটনা, নিচে যাবে আমার হচ্ছে মোট ঘটনা। এটাই হচ্ছে প্রবাবিলিটির মেইন সূত্র, এবং তোমাদের পুরো বইয়ে সমস্ত অঙ্কগুলো আমরা এই সূত্রটা দিয়ে যে করব, যে উপরে থাকবে আমার সবসময় অনুকূল ঘটনা আর নিচে থাকবে আমার মোট ঘটনা, মোট ঘটনা বা মোট ফলাফল, যেটা তোমাদের বইয়ে লেখা আছে। যাই হোক, তো এইভাবে আমরা করব পুরোটা অধ্যায়ের সমস্তগুলো অঙ্ক, জাস্ট এই একটা সূত্র দিয়ে আমরা করব, যে অনুকূল ঘটনাগুলো হবে আমাদের মোট ঘটনা সাবসেট আকারে। তো সেট আকারে এটা দেখানোর কারণ আছে, যখন আমরা প্রবাবিলিটি ট্রি শিখবো তখন এই সেটটা আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য এখন থেকে সেট আকারে দেখাই দিলাম যে সেট আকারে আমরা কিভাবে এটাকে ডিফাইন করতে পারি বা কিভাবে দেখানো যায়। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবেই তাহলে একটা কয়েনের ক্ষেত্রে আমরা যদি প্রবলেম বের করতে চাই যে একটা কয়েন আমি যদি টচ করি তাহলে টচ করলে সেখানে হেড আসার সম্ভাবনা কত। তো হেড আসার সম্ভাবনা, হেডের একবার টসের ক্ষেত্রে হেড আসার সম্ভাবনা 1, কারণ তার সাবসেট একটাই হবে, তাহলে 1 উপরে। আর মোট ঘটনা কয়টা? দুইটা, তাহলে 2, অর্থাৎ হাফ। ঠিক আছে, এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই তাহলে 0.5। এখন আসছে রেঞ্জের ব্যাপারটা। তো প্রবাবিলিটির রেঞ্জটা 0 থেকে 1 এর ভিতরে সীমাবদ্ধ থাকবে। যদি কোনো কিছুর প্রবাবিলিটি 1 হয়ে যায় তাহলে সেটা মানে ঘটার সম্ভাবনা 100%। ঠিক আছে, আর যদি কোনো কিছুর প্রবাবিলিটি 0 হয় তাহলে সেটা না ঘটার সম্ভাবনা 100%। আর এর মাঝখানে যে জিনিসগুলো আছে সেটা দিয়ে আমরা আসলে ডিফাইন করব কতটুকু হইতে পারে বা কতটুকু না হইতে পারে। এরকম যেমন এটা আসছে 0.5, এটা দ্বারা আমরা মোটামুটি বুঝতে পারছি যে 50-50 চান্স আছে এই জিনিসটা হওয়ার। ঠিক আছে, তো এইটা দিয়ে তো এখন তোমার মনে হইতে পারে যে ভাই আমি দুইবার টস করলাম, দুইবারে আমার যদি হেড আসে তা 50-50 চান্স থাকলে প্রথমবারে হেড আসার কথা ছিল, দ্বিতীয়বারে টেল আসার কথা ছিল। স্বাভাবিক যে আমার যেহেতু হেড আসার সম্ভাবনা দেখাচ্ছে হাফ, মানে একের অর্ধেক, 50-50 চান্স। তাহলে আমি যদি দুইবার টস করি তাহলে প্রথমবার আমার হিসাব অনুযায়ী হেড আসার কথা বা টেল আসার কথা, দ্বিতীয়বার তার বিপরীতটা আসার কথা। তো যদি দুইবারই আমার হেড আসে বা দুইবারই আমার টেল আসে তাহলে তো এই সূত্র কাজ করলো না। আসলে এই সূত্রটা এই সামান্য দুইটা ঘটনার জন্য করা না। তুমি যদি 1 লক্ষ টেস্ট করো, 10 লক্ষ টেস্ট করো, যত বেশি টেস্ট করবা তত এই মানে সূত্রটা মানে সত্য বলে কাউন্ট হবে। যেমন তুমি যদি 1 লক্ষ টেস্ট করো তাহলে দেখবা যে প্রায় 48,000 বার বা 49,000 বার তোমার হেড আসছে। ঠিক আছে, এবং বাকি সময় বার টেল আসছে। ঠিক আছে, যদি তুমি 10 লক্ষ টেস্ট করো তাহলে দেখবা যে প্রায় তোমার হচ্ছে আহ আহ, মানে 5 লক্ষ বা প্রায় 6 লক্ষ বার তোমার হেড আসছে, বাকি সময় বার টেল আসছে। ঠিক আছে, তখন অর্থাৎ তুমি যদি পরীক্ষার যে এক্সপেরিমেন্টটা লার্জ নাম্বারে করো তখন এই সূত্রটা একদম অ্যাকুরেট, ঠিক না, কাছাকাছি চলে যায়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাকুরেটও ভ্যালু দেয়। তবে তুমি যদি 2টা বা 3টা এইরকম ঘটনা প্র্যাকটিস করো সেক্ষেত্রে যে কোনো কিছুই হইতে পারে। হ্যাঁ, পুরো জিনিসটাই কিন্তু একটা তোমার লার্জ এক্সপেরিমেন্টের উপরে বেসিস করে করা। এই জন্যই বললাম যে প্রবাবিলিটির যে মানে মেইন জিনিসটা সেটা এখানে কিছুই তোমরা জানতে পারবে না জাস্ট বেসিকটা ছাড়া। তো এখন আমরা মোটামুটি সূত্র, ঘটনা কি কি এগুলো সব বুঝলাম। এখন অঙ্ক সলভ করাতে কি, দু একটা করে অঙ্ক সলভ করি তাহলে আমাদের কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি করি, প্রথমে সহজ থেকেই শুরু করি। যে কয়েনেরটা তো দেখলে, এখন আমরা একটু লটারি, যেমন বইয়ের অঙ্ক থেকে শুরু করি তারপরে ডাইসে যাব। বইয়ের 7 নাম্বার যেটা অঙ্কটা আছে ওইটা থেকে দেখি। তো সাথে কি আছে?
বলছে যে 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। তাহলে দেখো আমার 30টা টিকিট আছে লটারি। এই টিকিট গুলো মার্কিং করা আছে 1 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ প্রথম টিকিটে 1, দ্বিতীয় টিকিটে 2, তৃতীয় টিকিটে 3, এইভাবে 30টা টিকিটে ওই যে মার্ক নাম্বার থাকে, এভাবে 30 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, মার্কিং করা আছে। এখন বলা হচ্ছে টিকিট গুলো যখন ড্র করা হবে তখন স্বাভাবিকভাবে তাদেরকে মিশানো হবে, মিশায়ে একটা একটা করে তোলা হবে। ঠিক আছে, একটা একটা করে আমরা পিক করব। আমি তো জানি না যে আসলে ওটা তো ভাঁজ করা থাকে কোনটাতে কত আসবে। তো প্রথম প্রশ্নে বলতেছে যে টিকিটটা, আমি প্রথমে একটা টিকিট পিক করলাম, তাহলে সেটা জোড় হওয়ার সম্ভাবনা কত? জোড় হওয়ার সম্ভাবনা কত? হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো, জোড় হওয়ার সম্ভাবনা। তো 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা আছে কয়টা? 15টা। তাহলে এই 15টার যেকোনো একটা আসতে পারে। হয় 2 আসতে পারে, হয় 4 আসতে পারে, হয় 8 আসতে পারে, নয় 10 আসতে পারে। যেকোনো একটা জোড় সংখ্যা আসতে পারে। আমি যদি প্রথম দানে টান দিই, তাহলে 1 থেকে 15 পর্যন্ত আমার মোট জোড় সংখ্যা আছে হচ্ছে 15টা। তাহলে এর অনুকূল ঘটনা হচ্ছে 15। ঠিক আছে? আর মোট ঘটনা কয়টা? মোট টিকিট আছে আমার 30টা। 30টার বেশি তো ওই বাক্সে আর টিকিট নাই। তাহলে মোট ঘটনা হচ্ছে 30টা। তাহলে এটা আমি দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার জোড় আসার সম্ভাবনা। বেজোড় আসার সম্ভাবনাও ঠিক একইভাবে। এটা খুবই সহজ ছিল। এর পরেরটা দেখি, স্যার, খ। হ্যাঁ, বলো। স্যার এখানে আপনি লাস্টে যে জিনিসটা দেখালেন, এখানে অনুকূল ঘটনা আপনি 15 নিছেন, কিন্তু স্যার আমি যখন একটা লটারি বা টিকিট গুলো টানবো, তখন আমার জোট সংখ্যা 15টা আসতে পারে যে কোনো কিছু, কিন্তু হুম, এট এ হুম। টাইম তো 15টা আসবে না। এট এ টাইম হয় আমার 2 আসবে, নাহলে 6 আসবে, নাহলে 8 আসবে, হ্যাঁ, মানে যে সেই কোনো একটা যেকোনো, আসবে। হ্যাঁ, সেই যেকোনো একটার জন্যই তো এই যে কাটাকাটি করে আমার হাত চলে আসলো। বুঝনি, যে কোনো একটার জন্যই তো, মানে 1, 2 এর জন্য সম্ভাবনা আসতে পারে হাফ, 3 এর জন্য, যে কোনো একটার জন্য আমার এইটা হাফ সিচুয়েশন চলে আসলো, কারণ আমার 50-50 ওখানে জোড় আর বেজোড় আছে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা টানি, তাহলে 50% একটা জোড় জিনিস আসার সম্ভাবনা আছে, 50% একটা বেজোড় জিনিস আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তুমি তো আলাদা আলাদা করে তো 2, 4 এর জন্য বের করবে না, তুমি একবারে জোড়ের মানে সেটটা নিচ্ছ, জোড়ের সাবসেটটা নিচ্ছ এখানে। ঠিক আছে, এই যে ওকে স্যার। এখানে দেখালাম সাবসেট একবারে নিচ্ছি। পরেরটা দেখো, পরেরটাতে বলছে যে 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমাকে দেখতে হবে যে 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য আসলে কে কে আছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে খুব ভালো জিনিস হচ্ছে যে তুমি নাম্বার গুলো আগে রাপে লিখবা, লিখে নিয়ে দেখবা যে 4 দ্বারা কাকে কাকে ভাগ করা যায়। তো আমি আর অত কিছু না, আমি এখানে 4 দ্বারা ভাগ করা যায় কাকে কাকে সেটা লিখছি। তো 4 ঘরের নামটা পড়লে হয়ে যাবে। 4 অক্ষে 4, তাহলে প্রথমে 4, 4 দুগুণে 8, 3 এ 4 12, 4 এ 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 32 তো 30-এর বাইরে চলে যাচ্ছে, তাহলে আমরা যাব না। তাহলে মোটামুটি আমি বুঝলাম যে 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য এই কয়টা নাম্বার আছে। কয়টা? 1 2 3 4 5 6 7, মোট 7টা নাম্বার আছে। তাহলে আমার অনুকূল ঘটনা কিন্তু এখানে 7। ঠিক আছে, কারণ 7টা নাম্বার আছে যারা 4 দ্বারা ভাগ করা যায়। আর মোট টিকিট আছে আমার কয়টা? 30টা। এই যে এইটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি 4 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার ক্ষেত্রে। ভেরি ইজি জিনিস। এবার বলছে যে 4-এর ছোট। 4-এর ছোট কে কে আছে? 4-এর ছোট আছে হচ্ছে 1 2 3। ঠিক আছে, 4-এর ছোট। তো 4-এর ছোট আছে 1 2 3। তাহলে আমার মোট অনুকূল ঘটনা আছে কয়টা? 3টা। তাহলে 3/30, দ্যাট মিন্স 1/10। হ্যাঁ, যেখানে কাটাকাটি করা যাবে সেখানে কাটাকাটি করে দিতে হবে। এরপর আমার বলতেছে যে 22-এর চেয়ে বড়। 22-এর চেয়ে বড়। 22-এর বড়। তাহলে 22-এর বড় কি কি আছে? 22-এর বড় আছে 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এতগুলো আছে 22-এর বড়। তাহলে আমরা দেখি, গুণে দেখি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ঠিক আছে, মোট আমাদের এখানে তাহলে এলিমেন্ট আছে 8টা। তাহলে 8/30। এখন এটাকে মনে হয় কাটাকাটি করা যায়। 4 দিয়ে না, হয় না, 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8,
আর 15 দুগুণে 30। এই যে হলো। দেখো অনেক সময় তোমরা ডিরেক্ট বিয়োগ করে দিবা, ও 22 এর চেয়ে বড় তাহলে 30 পর্যন্ত আছে, বিয়োগ করলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এলিমেন্টের সাথে নাও মিলতে পারে। এই জন্য এলিমেন্ট গুলো রাফে একটু লিখে নিবা, বা প্রশ্নের পাশে, প্রশ্নে লিখলে অনেক সময় ঝামেলা করে টিচাররা, তোমরা রাফেই করে নিবা। রাফে একটু লিখে নিয়ে এলিমেন্ট গুলো এভাবে কেটে কেটে গুনে দেখে নিবা যে ঠিকঠাক আছে কিনা। ডিরেক্ট বিয়োগ করতে যাবে না, কারণ অনেক সময় বিয়োগ করতে গেলে ভুল হয়, জিনিসগুলো অনেক সময় বিয়োগ করতে গেলে এলোমেলো হয় বা ভুল হয়ে যায়। এখন একটা অঙ্ক দেখাবো যে ডাইসের ক্ষেত্রে সিম্পল আমরা যদি ডাইস নিই, ডাইস মানে বোঝোই যে ছক্কা, যেটা গুটি, ওইটাতে 1 থেকে 6 পর্যন্ত থাকে, ঠিক আছে? অর্থাৎ ওইটার যে আমাদের সেটটাকে আমরা যদি ধরি এরকম থাকে 1 2 3 4 5 6, এগুলো থাকে, ঠিক আছে? একটা ছক্কায় এর বেশি আর এলিমেন্ট থাকে না। এখন যদি আমি বলি এখানে 5 আসার সম্ভাবনা কত, তাহলে এখানে 5 আছেই তো একবার, ঠিক আছে? তাহলে 1/6, ঠিক আছে, নট 5/6, ঠিক আছে? আমাকে বলা হলো 5 আসার সম্ভাবনা, তাহলে 5 এর যে সাবসেট সেটা কি হবে, এই n অফ 5 সেটা কত হবে 1, তার এলিমেন্ট কত, একটা 1, অর্থাৎ 1/5। এই ক্ষেত্রে এই যে অনেকে ভুল হয় যে 5/6 দিয়ে দেয়, ঠিক আছে? অনেকেই ভুল করে, ঠিক আছে? যারা একটু বোঝে তারা আর ভুলটা করে না। তো ঠিক একইভাবে যে কোনো সংখ্যা যদি বলে যে 4 আসার সম্ভাবনা কত, তাহলে নট 4/6 হবে 1/6। এখানে প্রত্যেকটা উপাদানের আসার প্রবাবিলিটি হচ্ছে 1/6। এবার যদি বলি জোড় আসার সম্ভাবনা কত, ঠিক আছে? এক দিয়ে আমি বললাম জোড় আসার সম্ভাবনা কত, জোড় আসার সম্ভাবনা কত। তাহলে এখানে জোড় উপাদান কে কে আছে, জোড় উপাদান আছে 2 4 আর 6, অর্থাৎ তিনটা উপাদান আছে আমার এখানে জোড়। তাহলে আমার মোট অনুকূল ঘটনা হচ্ছে 3। তাহলে এইটা কিন্তু আমার সেই সেট, অনুকূল ঘটনার সেট, ঠিক আছে? আর টোটাল এলিমেন্ট আছে আমার 6টা, দ্যাট মিন্স জোড় আসার সম্ভাবনা হাফ। ঠিক একইভাবে বিজোড় আসার সম্ভাবনা হাফ। তো প্রশ্নে আসলে এত সহজ জিনিস দেয় না, প্রশ্নে একটু টাফ করেই দেয়, সেটা আমি একটু বলতেছি, দাঁড়াও। হ্যাঁ, প্রশ্নে ধরো এই যে এরকম দেওয়া হয় যে বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। যেমন প্রশ্নটা এই যে আমি এখন লিখি যে বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য, এটা হওয়ার সম্ভাবনা কত, বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। তাহলে যখন আমার প্রবাবিলিটির ক্ষেত্রে এইখানে অথবা থাকবে, তখন আমাদের দুইটা প্রবাবিলিটিকে আলাদা আলাদা ভাবে হিসেব করতে হবে, বা দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করে অথবা একটা কন্ডিশন স্যাটিসফাই করে এমন সমস্ত ডাটাগুলোকে নিতে হবে। কিরকম, ধরো বিজোড়, তাহলে এখানে বিজোড় আছে হচ্ছে 3টা। আমি যদি বিজোড়ের প্রথম কন্ডিশনটা নিই, তাহলে বিজোড় আছে হচ্ছে আমার 3টা, 1 3 5, তাহলে বিজোড়ের সেট হচ্ছে 1 3 5। এবার যেহেতু অথবা আছে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এমনকে নিতে হবে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য এইটার সেট আছে কে, 2 4 6, ঠিক আছে? তাহলে এই দুইটার জন্য আমি আলাদা আলাদা প্রবাবিলিটি বের করে তাদেরকে যোগ করে দিব যদি অথবা থাকে। আর যদি এখানে এবং থাকে তাহলে আমি সেক্ষেত্রে গুণ করে দিব, সেটা আমি আগামী দিনে দেখাবো। হ্যাঁ, যে কিভাবে ওইটা দেখাইতে হয়। তাহলে এটা জিনিসটা মাথায় রাখো, সাধারণত অথবাটাই বেশি আসে। যদি এরকম ভিতরে অথবা থাকে, তাহলে আমি দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা প্রবাবিলিটি বের করব, করে তাদেরকে যোগ করে দিব। তবে এই ক্ষেত্রে একটা অঙ্কে প্রবলেম আছে, সেটা আমি দেখাবো যে কি ধরনের প্রবলেম সেটা হয়। আগে এটা আমি সিম্পলি এমনি দেখাই। তো তাহলে আমার বিজোড় সেটা হচ্ছে 1 3 5। তাহলে বিজোড়ের ক্ষেত্রে আমার প্রবাবিলিটি কি হবে, বিজোড়ের ক্ষেত্রে আমার প্রবাবিলিটি হবে 3/6, দ্যাট মিন্স হাফ। 2 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আমার প্রবাবিলিটি কি হবে, তিনটা এলিমেন্ট আছে, 3/6, দ্যাট মিন্স হাফ। তাহলে টোটাল এই লাইনটার প্রবাবিলিটি, অর্থাৎ বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য, তার প্রবাবিলিটি কি হবে, হাফ যোগ হাফ, দ্যাট মিন্স 2/2 = 1, ঠিক আছে? এটা একটা পদ্ধতি বা এটা একটা সিস্টেম, সহজ সিস্টেম। সবখানে আমরা মোটামুটি এই লজিকটা ইউজ করব বা এইভাবেই ক্যালকুলেশন করব। এটাকে আরো একটা ভাবে করা যায়, যেটা বলার কারণে এই যে পরে একটা এটার একটা প্রবলেম দেখাবো আমি। যে বিজোড় আছে 1 3 5, 2 দ্বারা বিভাজ্য আছে 2 4 6। দেখো তো এই দুইটা ঘটনা মিলে পুরো ডাইসটাকে কভার করে 1 থেকে 6 পর্যন্ত। তার মানে এইখানে মোট ঘটনা আছে কিন্তু 6টা, ঠিক আছে?
অর্থাৎ মোট 6টা ঘটনা আছে যে ক্ষেত্রে বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য এই দুইটা যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমার মোট ঘটনা আছে এই যে এই অংশটা মিলে 6টা। ঠিক আছে? তাহলে আমি প্রবাবিলিটি ডিরেক্ট বের করতে পারি 6/6, দ্যাট মিনস 1। আমার কিন্তু অত ক্যালকুলেশনও করার দরকার লাগবে না। এবার আমি প্রবলেমটা কোথায় সেটা দেখাচ্ছি যে এইটা আমি কেন শিখলাম? এইভাবে করলে আমার কি প্রবলেম হইতো? কারণ সব ক্ষেত্রে আমি এই প্রসেসে ম্যাথ করতে পারবো না। কেন পারবো না সেটা আমি দেখাচ্ছি। বইয়ের একটা অঙ্ক আছে, দাঁড়াও। সেটা হচ্ছে বইয়ের 9 নাম্বার অঙ্ক। হ্যাঁ, বইয়ের 9 নাম্বার অঙ্ক। এখানে বলা আছে যে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য। জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য আমার বের করতে হবে। তাহলে জোড় কে কে আছে এখানে? জোড় এখানে আছে আমার হচ্ছে 2, 4, 6। আর 3 দ্বারা বিভাজ্য আমার কে কে আছে? 3 দ্বারা বিভাজ্য আছে 3, 6। তাহলে আমি যদি প্রবাবিলিটি বের করি আগের মতো, তাহলে এটা আছে কত? 3, 3/6। দ্যাট মিনস আমি কত পাচ্ছি? হাফ। এখানে আমি কত পাচ্ছি? 2/6। তাহলে আমার কত হলো? 1/3। তাহলে হিসাব অনুযায়ী আমার হওয়ার কথা ছিল 1/2 প্লাস 1/3। ঠিক আছে? লসাগু 6। তাহলে 3 প্লাস 2, দ্যাট মিনস 5/6। কিন্তু এটা ভুল। ঠিক আছে? কেন ভুল? আমি দেখাচ্ছি সেটা। এবার আমি পরের প্রসেসে যাই। আমার মোট ঘটনা আছে কয়টা? দেখো মোট ঘটনা আছে এইখানে 3টা, এইখানে 2টা, কিন্তু 6 দেখো উভয় ক্ষেত্রে কমন আছে। অর্থাৎ 6 কে তুমি 2 বার প্রবাবিলিটি বের করে ফেলছো। এইখানে একবার, এইখানে একবার। এইজন্য অ্যানসারটা ভুল আসতেছে। ঠিক আছে? অর্থাৎ 6 এর প্রবাবিলিটি কিন্তু তুমি 2 জায়গায় বের করতেছো। কিন্তু মোট ঘটনায় 6 আছেই তো একবার। কিন্তু তুমি যখন হিসাব করতেছো 6 কে 2 বার ধরে হিসাব করতেছো। ঠিক আছে? এই জায়গাতে এই ধরনের প্রবলেমে আসলে ওই যে এইভাবে ভেঙে ভেঙে করলে প্রবলেমটা হয়, মানে অ্যান্সার মিলে না। এজন্য তুমি যখন প্রশ্নটা আসবে, প্রশ্নটা পড়ে একটু নিজে চিন্তা করে নিবা যে এটাকে আসলে আমার কোন ভাবে করলে সুবিধা হবে। ঠিক আছে? বা যদি কোনো কমন জিনিস দুই সেটেই আছে কিনা। যদি কোনো কমন জিনিস দুই সেটেই থাকে সেটাকে একটা হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে? যদি কোনো কমন জিনিস আমার দুই সেটেই থাকে তাহলে সেটাকে আমার একটা হিসেবে কাউন্ট করতে হবে। যেমন এটার খুব সুন্দর ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায় যে ধরো সাকিব আল হাসান ক্রিকেট খেলায় একই সাথে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেল, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পেল। এখন যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সাকিব আল হাসানের জন্য কি দুইটা আলাদা আলাদা চেয়ার দেওয়া হবে নাকি একটা চেয়ার দেওয়া হবে? অবশ্যই একটা চেয়ার দেওয়া হবে। তার জন্য তো ম্যান অফ দ্য ম্যাচের জন্য একটা চেয়ার আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য আরেকটা চেয়ার, দুইটা আলাদা আলাদা চেয়ার দিবে না। হ্যাঁ, সে দুইটা পুরস্কার পাইতে পারে কিন্তু সে ব্যক্তি তো একটা, তার জন্য আসন বরাদ্দ একটা। তো সুতরাং এই 6 একই সাথে জোড় সংখ্যা, আবার 6 3 দ্বারা বিভাজ্য। সুতরাং সে দুইটা আলাদা জায়গায় থাকতে পারে কিন্তু সে মূল সেটে বা মূল ঘটনায় সে আছে কিন্তু একবার, তার জন্য পজিশন একটা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যে কমন জিনিসগুলো থাকবে তাকে একটা হিসেবে বিবেচনা করব। তাহলে এইখানে আমার কিন্তু তখন সেটটা চলে আসবে। দেখো 2, 4, 3, 6, অর্থাৎ 2, 4, 3, 6। তাহলে আমাদের অনুকূল ঘটনা হয়ে যাচ্ছে 4টা। তাহলে আমাদের প্রবাবিলিটি হবে 4/6, দ্যাট মিনস 2/3। তাহলে অ্যান্সার হবে 2/3, কিন্তু আমি হিসাব করে পাচ্ছিলাম 5/6। তাহলে প্রবলেমটা কোথায় ছিল আশা করি বুঝতে পারছো। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাতে গ্যাঞ্জাম করে ফেলে, এটাতে ঝামেলা লাগায় ফেলে। ঠিক আছে? যে কিভাবে আসলো কিভাবে আসলো। ইভেন আমি এমনও দেখছি যে ওরা শুধু পার্টিকুলার এই অঙ্কটা মুখস্থ করে যায় যে ও এই জোড় এবং 3 দ্বারা বিভাজ্য আসলে এরকম হবে। আসলে মুখস্থ করার জিনিস না। প্রবলেমটা এইখানে যে আমাদের যদি কমন থাকে, এটা সেটেও আছে, সেটেও এই জিনিসটা সেম। অর্থাৎ দুইটা জিনিস কমন থাকলে সেটাকে একটা হিসেবে আমাদের কাউন্ট করতে হবে, তার পজিশন একটা হবে। ঠিক আছে? তো মোটামুটি আমরা বেশ খানিক আলোচনা করে ফেললাম, বড় বড় আলোচনা। এ পর্যন্ত কারোরই কোনো প্রবলেম থাকার কথা না। এরপর আমরা আরেকটু জিনিস দেখব। আর এটা দেখে মোটামুটি আজকে শেষ করে দিব। আমি আসলে খুবই ব্যস্ত, আজকে কালকে পর্যন্ত ব্যস্ত থাকবো, তারপরে মোটামুটি ফ্রি। তো তোমাদের কালকে নিয়ে শেষ করে দিতে চাচ্ছি। তো কালকেও 9:30 একটু টাইম দাও, কালকে নিয়ে মোটামুটি হায়ার ম্যাথ শেষ করে দিই। নেক্সট আমরা জেনারেল ম্যাথের জন্য আমরা
এক ২ দিনের ভিতরে আমরা প্রিপারেশন নিয়ে শুরু করে দেব। তো সেটা হচ্ছে 15 নাম্বার এবং 16 নাম্বারের ম্যাথ। আর আগামী ক্লাসে আমরা শিখব প্রবাবিলিটি ট্রি কিভাবে অঙ্কন করতে হয় এবং প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে কিভাবে আমরা সমাধানগুলো করতে পারি। তো 15 এবং 16 নাম্বার অঙ্ক এখানে। তো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরেও একটু দেখাই দিই। তো যেমন এখানে বলতেছে যে কোনো একজন লোক ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9। তাহলে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাচ্ছে, ঠিক আছে, তার সম্ভাবনা হচ্ছে 5/9। আর রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। তাহলে রাজশাহী থেকে, এখানে লিখি, রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। 2/7, হ্যাঁ। বলছে যে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয়, দেখো বলছে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয়, ট্রেনে নয় এবং এবং এর কথা অলরেডি আজকে চলেই আসলো, এই যে আর আগামী দিনে দেখানো লাগতেছে না, আজকে চলেই আসছে। এবং আহ রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ, বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। আচ্ছা, হ্যাঁ। আর আরেকটা বলতেছে যে রাজশাহী থেকে দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো। বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো। ওকে, তখন আমরা এই ডাটাগুলোকে নিয়ে হিসাব করব যে কিভাবে আমরা এই প্রবাবিলিটিটা সলভ করতে পারি। এখানে প্রবাবিলিটি ট্রি একটুখানি চলে আসবে, কিন্তু আমি বিস্তর পরিসরে আগামী ক্লাসে শিখাবো যে প্রবাবিলিটি ট্রিটা আমরা কিভাবে ডিফাইন করব। তো আমাকে এই ডাটাগুলোর উপরে লক্ষ্য করে আমাকে একটা ডায়াগ্রাম আঁকতে হবে, তাহলে এই জিনিসটা আমরা খুব সহজে করতে পারবো। যেমন কি আমি প্রথমে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, তাহলে আমি আগে একটা ঢাকা নিই। ঢাকা একটা পজিশন নিয়ে নিলাম, এই হচ্ছে আমার ঢাকা। এখন ঢাকা থেকে আমি রাজশাহী যাচ্ছি ট্রেনে, ঠিক আছে, তাহলে আমি ধরলাম যে ট্রেনে আমি যাচ্ছি রাজশাহী। এই এখানে লিখলাম রাজশাহী, এটা হচ্ছে ট্রেনে। তো ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে আমার? 5/9, ঠিক আছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা আমার দেওয়া আছে 5/9, ঠিক আছে। এইবার রাজশাহী থেকে আমি যাচ্ছি দিনাজপুর, সেটা আমার ঘটতেছে দুইটা ভাবে। একটা হচ্ছে আমি বাসে যাচ্ছি, তাহলে এই জায়গায় দিনাজপুর ডি যে আমরা লিখলাম বাস, বাসে যাচ্ছে, ঠিক আছে। সেখানে আমার ঘটনা ঘটতেছে, মানে প্রবাবিলিটি হচ্ছে 2/7। এখন আমাকে দেখো অনেকগুলো না না বের করতে হচ্ছে, যে রাজশাহী থেকে দিনাজপুর, এই রাজশাহী ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়। তাহলে দেখো ঢাকা থেকে রাজশাহী আমি ট্রেনে গেলে 5/9 হচ্ছে আমার সম্ভাবনা। তাহলে আমি যদি ট্রেনে না যাই তাহলে কি হবে? তো কোনো কিছু যদি ঘটার সম্ভাবনা থাকে তোমার ধরো 3/4, তাহলে সেটা না ঘটার সম্ভাবনা থাকে 1 - 3/4। কারণ কি? কারণ আমার মোট ঘটার সম্ভাবনা হচ্ছে 1। 1 থেকে যদি আমি যেই যতটুকু ঘটার সম্ভাবনা আছে সেটাকে বিয়োগ করে দিই, তাহলে যে বিয়োগফলটা থাকবে সেটা হচ্ছে না ঘটার সম্ভাবনা। একটু যদি গ্রাফিক্যালি দেখাই, ধরো কোনো কিছু আমার ঘটার সম্ভাবনা হচ্ছে, তার যে গ্রাফটা সেটা হচ্ছে এইটা, যে 0 থেকে 1, এইটা হচ্ছে আমার রেঞ্জ। এখন আমি বললাম যে এইখানে হচ্ছে আমার 3/4, অর্থাৎ একটা ঘটার সম্ভাবনা হচ্ছে আমার 3/4, তার মানে এতটুকু। বা এই যে এই পজিশনটা। এখন আমি যদি বলি যে এই জিনিসটা না ঘটার সম্ভাবনা কতটুকু হবে, তাহলে 1 থেকে বাদ দিয়ে দিলেই যে বাকি যে পজিশনটুকু থাকছে সেইটুকু, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছু যদি আমাকে বলে যে না ঘটার সম্ভাবনা কত, তাহলে সেইটা যে সম্পূর্ণ ঘটার সম্ভাবনা 1 সেটা থেকে আমাকে বিয়োগ করে দিতে হবে, দিলে আমি পেয়ে যাব। ঠিক একইভাবে উল্টোটা, যদি না ঘটার সম্ভাবনা দেয়া থাকে, যদি বলে ঘটার সম্ভাবনা কত, তাহলে 1 থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে দেখো যে ঢাকা থেকে আমি রাজশাহী ট্রেনে আমার যাওয়ার সম্ভাবনা 5/9,
তাহলে না যাওয়ার সম্ভাবনা কত? 1 মাইনাস 5/9, দ্যাট মিনস 4/9। তাহলে এইটুকু আমি পাচ্ছি, রাজে ট্রেন নয়, ট্রেন নয়, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এইবার আমি রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা কত? ডিজে বাস না, বাস নয়, তাহলে 1 মাইনাস 2/7, এটা আমি যদি দিয়ে দিই তাহলে পাবো 5/7। এই, ঠিক আছে। ঠিক একইভাবে আমি এই অংশের জন্য বের করতে পারি যে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9। এখন আমি তো এখানে ট্রেনে আসেনি, তাহলে এখন এইখান থেকে আমি যদি দিনাজপুর যাই তাহলে সেটা বাসে যেতে পারি অথবা বাসে না যেতে পারি। ঠিক আছে, তো এখান থেকে রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা আমার কত দেওয়া ছিল? বাসে যাওয়ার সম্ভাবনা আমার দেওয়া ছিল 2/7, তাহলে এটা হবে আমার 2/7। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন হতে পারে এখানে 2/7, এখানেও 2/7 কেন? কারণ দেখো এই প্রবাবিলিটি আমার বলে দেওয়া আছে যে রাজশাহী থেকে দিনাজপুর, নট ঢাকা থেকে, এর সাথে লিঙ্ক না। এখন তুমি ঢাকা থেকে যে কোনো উপায়ে রাজশাহী পৌঁছাই গেলে তাতে তোমার এইটার কোনো সাথে ফারাক পড়বে না, তোমার ফারাক পড়বে রাজশাহী থেকে তুমি দিনাজপুর কিভাবে যাচ্ছ তার উপরে। ঠিক আছে, এই জন্য তুমি ঢাকা থেকে দুটা ওয়েতে রাজশাহী পৌঁছাইতে পারো, একটা ট্রেনে, একটা ট্রেন বাদে। কিন্তু রাজশাহী থেকে তুমি আবার দিনাজপুরে যদি বাসে যাও তাহলে এটা যেমন 2/7 হবে, আবার ট্রেনে করে এসে যদি যাও তাহলেও তোমার সে প্রবাবিলিটি 2/7 হবে। মানে এই প্রবাবিলিটিটা দেওয়া অ্যাকচুয়ালি রাজশাহী থেকে দিনাজপুর পর্যন্ত। তো রাজশাহী থেকে দিনাজপুর পর্যন্ত তুমি যেভাবে যেখান থেকে এসে বাসে যাও না কেন সব ক্ষেত্রে তোমার 2/7 হবে তোমার বাসে যাওয়ার সম্ভাবনা। আর বাসে এবার না যাওয়ার সম্ভাবনা আমরা সেটা এখন কিভাবে বের করব? সেটা আমরা এখন যেটা বের করব, এই এটা ওই সেম হবে, কারণ 1 মাইনাস 2/7, তার মানে আমাদের 5/7 বেরোবে। এখন আমরা কিন্তু অনেকগুলো প্রবাবিলিটি পেয়ে গেলাম, যাওয়ার, বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার, ট্রেনে যাওয়ার, ট্রেনে না যাওয়ার, এগুলো আমাদের থাক। এখন আমি এই যে আমাদের অ্যান্সার গুলো থেকে বের করার চেষ্টা করব। যে বলছে কি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়, তাহলে ট্রেনে যাবে না, তার প্রবাবিলিটি কত? এই দেখো আমি বের করে রাখছি অলরেডি, 4/9, 4/9। তাহলে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে নয়, তার যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 4/9। এবং বলছে এবং, তাহলে আমার সাথে সাথে গুণ চিহ্ন চলে আসবে, এবং বললে গুণ চিহ্ন চলে আসবে। রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। তাহলে এই 4/9 তো আগে থেকেই ছিল, ট্রেনে নয় বের করছি। এইবার আমি কি করব? রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা, তা রাজশাহী থেকে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/7, দ্যাট মিনস 2/7। এখন এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হবে আমাদের এই অংশের জন্য প্রবাবিলিটি। এটা পাবো আমি 8/63। পরে যদি আবার বলে যে রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এই ঘটনাটার জন্য যে রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা কি করব? এই 4/9 এর সাথে আমরা গুণ করে দিব 5/7কে। এটা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে সেটা। আবার যদি আমার মানে এটা যে বইয়ে যেমন আছে সবসময় একই রকম থাকবে সেটা বলতেছি না, ধরো আবার এরকম বললো যে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা বের করো এবং রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো, তাহলে কিন্তু তোমাকে আবার সেইভাবে বের করতে হবে। যে আমি কি বলতেছি, ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে 5/9, আর রাজশাহী থেকে দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা, তাহলে সেটা 5/7। এটা ক্যালকুলেশন করে কিন্তু আমার বসাইতে হবে। অর্থাৎ যেইটাই বলুক না কেন তুমি জাস্ট এই ডায়াগ্রামটার দিকে তাকালে তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। আর শুধু খেয়াল রাখতে হবে এখানে এবং না অথবাটা আছে, অথবা থাকলে যোগ হবে মাঝখানে, এবং থাকলে গুণ হবে। ঠিক আছে, এটা আমরা ফলো করে ক্যালকুলেশন করে আমরা করে ফেলতে পারবো। ঠিক একইভাবে 16 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো, খুব ইজি জিনিস, নিজেরাই করতে পারবা, আহামরি কঠিন কিছু না। এরপরে ধরো যে 18 নাম্বারের কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু দেখানো যায়, এটা দেখাই শেষ করে দিব। 18 নাম্বারে বলতেছে যে একটা ঝুড়িতে 8টা বল আছে, 8টা লাল বল আছে।
তাহলে 8টি রেড বল। এরপর হচ্ছে 10টি সাদা বল আছে, তাহলে 10টি হোয়াইট বল। আর এরপর আমার হচ্ছে 7টি কালো বল আছে, তাহলে 7টি কালো, দ্যাট মিনস ব্ল্যাক। এখন আমার প্রশ্ন করতেছে যে খ নাম্বার থেকে শুরু করি, লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত বা রেড হওয়ার সম্ভাবনা কত? তো রেড আছে কয়টা? 8টা। আর টোটাল বল আছে কয়টা? 8 আর 7 হচ্ছে 15, দ্যাট মিনস 25টা। তাহলে রেড হওয়ার সম্ভাবনা কিন্তু আমার 8/25। এরপর আমার বলতেছে যে সাদা না হওয়ার সম্ভাবনা কত? দ্যাট মিনস হোয়াইট, WHI, হোয়াইট নয়, এটা কত? তাহলে হোয়াইট নয় এটা যখন বলছে, তাহলে আগে আমি কি করব, যে আগে হোয়াইট হওয়ার সম্ভাবনা কত সেটা বের করব, আর তারপরে আমি 1 থেকে সেটাকে বাদ দিয়ে দেব। তো হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? হোয়াইট আছে কয়টা? 10টা। আর টোটাল ঘটনা আছে 25টা, তাহলে 10/25। তাহলে এটা হচ্ছে হোয়াইট হওয়ার সম্ভাবনা। এখন হোয়াইট নয় যেহেতু বলছে, তার মানে 1 মাইনাস 10/25। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আসবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এখানে আসবে 15/25। এটা হচ্ছে হোয়াইট না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এরপরে আমাদের বলতেছে যে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তাহলে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এন্ড ভেরি ভেরি একটা কোশ্চেন, যে যদি প্রতিস্থাপন না করে, এই শব্দটা যদি থাকে, প্রতিস্থাপন না করে, ঠিক আছে, প্রতিস্থাপন না করে যদি আমরা পরপর বলগুলো তুলে নিই, এখানে কতবার তুলছে? 4বার। 4বার যদি আমি বলগুলো তুলি, তাহলে সবগুলো সাদা হওয়ার সম্ভাবনা কত? সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো, প্রতিস্থাপন না করে মানে আমি একটা বল তুলবো, ওই বলটা আর ঝুড়িতে রাখবো না, ঠিক আছে? তাহলে সাদা আছে মোট কয়টা? 10টা। তাহলে মোট ঘটনা আছে কয়টা? 25টা। এইবার আমি এখানে এই গুণ চিহ্ন দিতে হবে। এখন বল তো একটা তুলে ফেলছি, মানে একটার ক্ষেত্রে তো আমি পেয়ে গেছি যে একটা বল সাদা হওয়ার সম্ভাবনা কত? 10/25। পরেরটার ক্ষেত্রে, কারণ আমি যে 4বার তুলতেছি, তাহলে পরের বার কি হবে? 9/24। তারপরের বার কি হবে? 8/23। তারপরের বার কি হবে? 7/22। কেন? কারণ এই যে আমি প্রতিস্থাপন করতেছি না, মানে ওই যে বলটা তুলে নিলাম ওইটাকে আর বাক্সের ভিতর রাখতেছি না, তাহলে একটা একটা করে দেখো কমে যাচ্ছে। তাহলে এইভাবে আমি 4বার করছি, তাহলে 4টার জন্য আমি প্রবাবিলিটি বের করছি, তাদেরকে গুণ করব, গুণ করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রতিস্থাপন না করে যদি আমরা বল তুলি, সেক্ষেত্রে যে কোনো বলের কোনো কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকলে এই প্রসেসে করতে হয়, অর্থাৎ একটা 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 করে কমাই দিতে হয়, যে কয়বার বলবে সেই কয়বার। ঠিক আছে, যে 4বার বলছে তাহলে 1 2 3 4। যদি 5বার বলতো আমি পরেরটা লিখতাম 6/21। হ্যাঁ, যদি 6বার বলতো আরো একটা বেশি লিখলাম 5/20।